হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস দিবিয়াস ক্লাসরুমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয় থেকে সপ্তম অধ্যায়টি ভারতের জাতীয় আন্দোলনের আদর্শতার বিতর্ক। আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম আঞ্চলিক আন্দোলনগুলি, মহাত্মা গান্ধীর নেতৃত্বে আঞ্চলিক আন্দোলনগুলি। আর আজ আমি তোমাদের সাথে আলোচনা করব মহাত্মা গান্ধীর নেতৃত্বে তিনটি জাতীয় আন্দোলন। তো দেখো তোমরা, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মহাত্মা গান্ধী ছিলেন এক অনন্য নেতা। তার নেতৃত্বে তিনটি বড় ভারতীয় আন্দোলন হয়েছিল। তো এই তিনটি বড় আন্দোলনই ভারতবাসীর মনে স্বাধীনতার জোয়ার তুলেছিল। তো আজ আমরা জানব সেই তিনটি ঐতিহাসিক আন্দোলনেরই কথা। তিনটি জাতীয় আন্দোলন। প্রথম হলো অহিংস অসহযোগ আন্দোলন, যার সময়কাল 1920 থেকে 23 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপর আইন অমান্য আন্দোলন 1930 থেকে 1934 খ্রিস্টাব্দ। পরবর্তী আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন 1942 খ্রিস্টাব্দ। এই তিনটি জাতীয় আন্দোলন মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত হয়েছিল। এরপর দেখো, এই যে তিনটি জাতীয় আন্দোলনে মহাত্মা গান্ধী নেতৃত্ব দিয়েছিলেন, তো এই তিনটি জাতীয় আন্দোলনে শুরু হয়েছিল অহিংস আন্দোলন দিয়ে। তো এই অহিংস আন্দোলনের প্রথমে আরেকটি আন্দোলন হয়েছিল, সেটি হলো খিলাফত আন্দোলন। প্রথম বিশ্বযুদ্ধে গ্রেট ব্রিটেন তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। তো ভারতীয় মুসলিমদের মধ্যে কি তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। কারণ কি? কারণ হলো তুরস্কের সুলতানই ছিলেন ইসলাম জগতের খলিফা। তো 1918 খ্রিস্টাব্দে যখন তুরস্কের সুলতান খলিফাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, তো এই প্রতিবাদে খলিফার সম্মান রক্ষার জন্য 1920 খ্রিস্টাব্দেরই মার্চ মাসে খিলাফত কমিটি গড়ে ওঠে। তো দেখো, এই কমিটির অন্যতম নেতা কিন্তু ছিলেন মহাত্মা গান্ধী। এই খিলাফত আন্দোলনের রেশ ধরেই কিন্তু 1921 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। তো প্রথম দিকে ছাত্ররা স্কুল কলেজ ছেড়ে এই আন্দোলনে যোগ দেয় এবং ধীরে ধীরে আন্দোলন কিন্তু অহিংস থেকে উগ্র রূপ নিতে থাকে। প্রথমে বিদেশি দ্রব্যের বয়কটের পাশাপাশি কি জনসমক্ষে কাপড় পোড়ানোর উদ্যোগও নেওয়া হয়। এছাড়া বিভিন্ন বিদেশি যে দ্রব্য সেগুলোকে যাতে ব্যবহার না করা হয় বা সেগুলোকে প্রত্যাহার করার দিকে সাধারণ মানুষ মেতে ওঠে। কিন্তু এই যে একটা অহিংস ভাব, এই অহিংস ভাবটা আস্তে আস্তে একটা উগ্র রূপ নিতে থাকে এবং শেষ পর্যন্ত কি হয়, গান্ধী এই আন্দোলন স্থগিত করে দেন। কেন? এই যে আন্দোলন অসহযোগ আন্দোলন, এই অসহযোগ আন্দোলন স্থগিত করে দেওয়ার একটি কারণ হলো একটি বড় ঘটনা, সেটা হচ্ছে চৌরি চৌরার ঘটনা। তো এই চৌরি চৌরার ঘটনাটা কি দেখো, অসহযোগ আন্দোলন কি সর্বত্র কিন্তু অসহযোগ ছিল না, এটি নামই অসহযোগ বা অহিংস। ঠিক আছে, এর পিছনে কিন্তু একটা বিরাট হিংসাত্মক ঘটনা শেষে বিশাল আকার ধারণ করেছিল। সেটা দেখো, গান্ধীজি প্রথমে চেষ্টা করেও কিন্তু জনগণকে সংযত করে রাখতে পারেননি এবং শেষে কি হয়, এই হিংসার চূড়ান্ত প্রকাশ ঘটেছিল কি উত্তরপ্রদেশে গোরক্ষপুর জেলায় চৌরি চৌরা গ্রামে। কি ঘটনাটা ঘটেছিল দেখো, 1922 খ্রিস্টাব্দের 4 ফেব্রুয়ারি এই চৌরি চৌরা নামে একটি গ্রামের স্থানীয় মানুষরা প্রতিবাদ জানাতে সমবেত হয়। এবং ক্রমে কি হয়, পুলিশ ও জনতার মধ্যে একটি সংঘর্ষ বেঁধেছিল। জনতা পুলিশদের থানা সমেত আগুন লাগিয়ে দিয়েছিল। ঠিক আছে, একটা বিশাল মর্মান্তিক ঘটনা ঘটেছিল। এই মর্মান্তিক ঘটনায় মহাত্মা গান্ধী প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন এবং কিছুটা হতাশও হয়েছিলেন এবং সেই কারণেই তিনি এই অসহযোগ আন্দোলনটি তুলে নিয়েছিলেন। ঠিক আছে, তো এরপর দেখো, এই অহিংস অসহযোগ আন্দোলনের বেশ কিছু পর নতুন করে একটি গণ আন্দোলন গঠিত হয়। ঠিক আছে, তো এই যে অসহযোগ আন্দোলনটাকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে বা তুলে নেওয়া হচ্ছে, তো এই পরিস্থিতিতে কংগ্রেসের মধ্যে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু, ঠিক আছে, চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরুর নেতৃত্বে গান্ধী পন্থা থেকে বেরিয়ে এসে স্বরাজ দল নামে একটি দল গঠন করছেন। ঠিক আছে, এরপর দেখো, চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু 1922 খ্রিস্টাব্দে এই স্বরাজ দলের প্রতিষ্ঠা করেছিলেন এবং এর কিছু বছর পরেই চিত্তরঞ্জন দাস মারা যাচ্ছেন।
কত খ্রিস্টাব্দে? 1925 খ্রিস্টাব্দে। এরপর কি হচ্ছে, কংগ্রেস, আগের যে কংগ্রেসের দল ছিল ও স্বরাজ দল, এই দুটো দল কি আবার একত্রিত হয়ে গিয়ে একটি দলেরই সৃষ্টি হচ্ছে। তো তারপর এরকম পরিস্থিতি চলতে থাকছে। এরপর কি হচ্ছে, 1927 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1927 খ্রিস্টাব্দে সাইমন কমিশন, ঠিক আছে, সাইমন কমিশন নামে একটি একটি গোষ্ঠী ভারতে আসে এবং একটি কমিশন পেশ করেন, ঠিক আছে। এই কমিশনটি হচ্ছে সাইমন কমিশন। তো দেখো, এই কমিশনের বিরোধিতা করতে থাকে ভারতের রাজনৈতিক সংগঠনগুলি, ঠিক আছে। তো এই বিরোধী উদ্যোগগুলি থেকে কি হয়, 1929 খ্রিস্টাব্দে পূর্ণ স্বরাজের কথা ঘোষণা করা হয়। তো এতদিন তো আবেদন নিবেদন কিছু সুযোগ সুবিধা পাওয়া এই সমস্ত জিনিসগুলো চলছিল। তো আস্তে আস্তে কী হচ্ছে, 1929 খ্রিস্টাব্দে একটু চেঞ্জ চলে আসছে। সেটা কি, এবার পূর্ণ স্বরাজের কথা ঘোষণা করা হচ্ছে, ঠিক আছে। তো এরপর 1930 খ্রিস্টাব্দে 6ই এপ্রিল একটা উল্লেখযোগ্য ঘটনা গান্ধীজি ঘটান। সেটা হচ্ছে গুজরাটের ডান্ডিতে অভিযান করেন এবং লবণ আইন ভঙ্গ করেন। ইংরেজরা লবণের ওপরেও কর নিতেন ভারতীয়দের কাছ থেকে। তো এই ভারতীয়রা লবণ কর দিতে অস্বীকার করে এবং এই লবণ করকে তিনি ভেঙে দিয়েছিলেন, ঠিক আছে। তিনি ডান্ডিতে গিয়ে লবণ কর ভঙ্গ করেছিলেন। তো এই যে লবণ কর ভঙ্গ করা, এর মধ্যে দিয়ে কি দেশ জুড়ে একটি নতুন আন্দোলনের বিকাশ ঘটছে। সেটা কি, আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলন 1930 খ্রিস্টাব্দে। এরপর দেখো, এই আইন অমান্য আন্দোলনে কিন্তু মুসলিম সমাজও যোগদান করেছিলেন, ঠিক আছে। শুধুমাত্র হিন্দু সমাজের মধ্যে এটি সীমাবদ্ধ ছিল না। আস্তে আস্তে কী হচ্ছে, প্রতিটা আন্দোলন এক এক ধাপ করে এগিয়ে নিয়ে যাচ্ছে ভারতীয় সমাজকে। তো এর আগে অবধি আমরা দেখেছিলাম যে খিলাফত আন্দোলনে মহাত্মা গান্ধী মুসলিমদের সাহায্য করেছিলেন। তো মহাত্মা গান্ধী যখন আইন অমান্য আন্দোলন শুরু করছেন, তখন কি মুসলিম সমাজও কিন্তু পিছিয়ে থাকছে না, তারাও কিন্তু মহাত্মা গান্ধীকে সাহায্য করার জন্য এগিয়ে আসছেন। তো দেখো, এরকমই একটা ঘটনা হলো, ভারতের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলে আইন অমান্য আন্দোলনের রেস কিন্তু অনেকটাই ছড়িয়ে পড়েছিল এবং খান আব্দুল গাফফার খানের নেতৃত্বে কিন্তু আইন অমান্য আন্দোলনে মুসলিম সমাজ যোগদান করেছিলেন, ঠিক আছে। তো দেখো, তারপর কি হয়, আইন অমান্য আন্দোলনে যোগদান করার জন্য এই যে খান আব্দুল গাফফার খানকে আমরা সীমান্ত গান্ধী বলে জানি। এছাড়া আর একটা কী বলা হয়, এদের লাল কুর্তা বাহিনীও বলা হয়। কারণ কি, কারণ এরা লাল রঙের কুর্তা পরিধান করতেন বলে এদেরকে লাল কুর্তা বাহিনীও বলা হয়। খান আব্দুল গাফফার খানের নেতৃত্বে যে গোষ্ঠী বা দল ছিল, তাদেরকে লাল কুর্তা বাহিনীও বলা হয়। তো এরা কি হয়, এরা মহাত্মা গান্ধীকে 1930 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলনে সাহায্য করেছিলেন। তো কী হয়, ভারতের পুরো সমাজটা আস্তে আস্তে মুসলিম হিন্দুর ভেদাভেদ থেকে কি একটা একত্রিতভাবে একটি গোষ্ঠী বা দলের সৃষ্টি হচ্ছে। সবাই কিন্তু কংগ্রেসকে সাহায্য করছে। তো এরপর আসছে গান্ধী আরউইন চুক্তি। সেটা হলো 1931 খ্রিস্টাব্দে। এতে কি বলা হয়েছিল, এতে বলা হয়েছিল যে ব্রিটিশ সরকার অহিংস আন্দোলনের সত্যাগ্রহী পন্থীদের কি করবে, ছেড়ে দেবে। অহিংস আন্দোলনে যে কিছু সত্যাগ্রহী মানুষকে বন্দি করেছিল ব্রিটিশ সরকার, তো তাদেরকে ছেড়ে দেবে। তার পরিবর্তে কি করতে হবে, তার পরিবর্তে ভারতীয়দেরকে বিদেশি পণ্য বর্জন করলে চলবে না, ঠিক আছে। যে বিদেশি পণ্য বর্জন করা হচ্ছিল, সেটা তারা চাইছে যাতে না করা হয়। তার সাথে আর কি বলা হয়, তার সাথে এটাও বলা হয় যে আইন অমান্য আন্দোলন তুলে নিতে হবে, ঠিক আছে। তো এই সময় দেখো, এই সময় 1930 খ্রিস্টাব্দে পূর্ব বাংলাতে মাস্টার দাস সূর্য সেনের নেতৃত্বে কি হয়, 1930 খ্রিস্টাব্দে 18ই এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগারটি লুণ্ঠন করা হয় এবং ব্রিটিশ সেনার সাথে বিপ্লবীদের কি হয়, একটা লড়াইও হয়ে যায়। তো এই যে লড়াই, এটা জালালাবাদের যুদ্ধ নামে পরিচিত। তোমরা কিন্তু এটা মনে রেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তো অতি সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু এই ধরনের কোশ্চেন আসে যে জালালাবাদের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল, কার সাথে কার হয়েছিল, এই ধরনের প্রশ্ন। তো দেখো, মাস্টারদা সূর্য সেনের সাথে হয়েছিল 1930 খ্রিস্টাব্দে 18ই এপ্রিল ইংরেজ সরকার। তো এরপরই আসছে পরপর কি পূর্ব বাংলাতেও আন্দোলন সৃষ্টি হচ্ছে। তো দেখো, এরপরই আরেকটা ঘটনা হচ্ছে, ওই একই বছর 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত নামে 3 জন যুবক কী করে, রাইটালস বিল্ডিং আক্রমণ করে এবং কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল প্রিন্সেপকে ও তার সাথে তার আর 2 জন সহকর্মীকেও হত্যা করা হয়। এরপর কি হয়, পুলিশ তাদেরকে বন্দি করে এবং শেষে বাদল
মানে বিষ খেয়ে মারা যায় এবং দীনেশের কী হয়, ফাঁসি হয় এবং আরেকজন তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। তো পাঞ্জাবে দেখো ভগৎ সিং নামে একজন ব্যক্তি, তিনি পাঞ্জাবে লালা রাজপথ রায়ের মৃত্যুর প্রতিবাদে প্রতিশোধ নিতে এগিয়ে এসেছিলেন এবং পুলিশ সুপারকে হত্যা করেছিলেন। তো কি মানে প্রায় ভারতের সমস্ত জায়গাতেই মানুষ কি হচ্ছে, ক্ষিপ্ত হয়ে উঠছে এবং প্রতিবাদী হয়ে উঠছে এবং আক্রমণ করছে এবং প্রতিশোধ নিচ্ছে। আর ইংরেজ সরকার কি করছে, ইংরেজ সরকার মানে তাদেরকে কিছু না কিছুভাবে শাস্তি দিচ্ছে যাতে এই বিদ্রোহগুলোকে দমিয়ে রাখা যায়। তো এইভাবেই চলতে থাকছে। এরকমই একটি পরিস্থিতিতে দেখো, এরকমই একটা পরিস্থিতিতে কী হচ্ছে, 1942 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনে ডাক দিচ্ছে। তিনি তার যে সত্যাগ্রহ এবং অহিংসের আদর্শ এই জিনিসটা থেকে পিছিয়ে আসছেন, ঠিক আছে, এবং তিনি নিজেই বলছেন কারেঙ্গে মারেঙ্গে, ঠিক আছে, হয় করবো নয় মরবো, ঠিক আছে, মানে তিনি এরপর স্বাধীনতা চাইছেন। তো তিনি এই সময় ভারতে মানে এই যে তার বক্তব্য বা একটি তার উক্তি কারেঙ্গে মরেঙ্গে এটার প্রচলন করতে শুরু করলেন এবং এই সময় তিনি আরেকটা কথা বলেন ব্রিটিশদেরকে, সেটা হচ্ছে ভারত ছাড়ার কথা। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন এবার ভারত ছাড়তে হবে। তো এই সময় দেশ জুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার কারণে ইংরেজ সরকার চাইছে যাতে ভারতীয়রা তাদের সাহায্য করে, বিশ্বযুদ্ধে সাহায্য করে এবং সেই সাহায্যের যে ফলস্বরূপ, ঠিক আছে, সেই ফলস্বরূপ ব্রিটিশ সরকার কী করবে, ভারতকে তাদের কিছু অধিকার দেবে, ঠিক আছে। তো এই উদ্দেশ্যে ক্রিপস মিশন, স্যার স্টাফোর্ড ক্রিপস মিশন নামে একজন ভারতে আসেন এবং কি করেন, ক্রিপস মিশন পাস করেছিলেন, ঠিক আছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ ক্রিপস মিশন, ঠিক আছে, ভারতে এসেছিলেন এবং গান্ধীজির সাথে বৈঠক করেছিলেন এবং তার বক্তব্য ছিল যে এটাই যে ভারতীয়রা ইংরেজদেরকে সাহায্য করুক এবং তার বিনিময়ে ভারতকে নিয়ন্ত্রণের ক্ষমতা তিনি কংগ্রেসের হাতে তুলে দেবেন, ঠিক আছে। তো এই যে একটা পরিস্থিতি, মানে ক্রিপস মিশন শেষ পর্যন্ত ব্যর্থ হয়, কারণ যে সমস্ত শর্তগুলি ক্রিপস মিশন রেখেছিলেন সেটা ভারতীয়দের পক্ষে মেনে নেওয়া একদমই সম্ভব ছিল না। আর ভারতীয়রা আর কোনো নিবেদনের মধ্যে থাকেনি, তারা পূর্ণ স্বরাজ বা পুরো স্বাধীনতা চেয়েছিল। তো এই পরিস্থিতিতে ক্রিপস মিশন ব্যর্থ হন এবং ফিরে যান। এছাড়া এই সময়ে ব্রিটিশ সরকার আরেকটা জিনিস খুব ভালোভাবে বুঝে গিয়েছিল, কি সেটা হলো তারা বুঝতে পেরেছিল যে আর বেশি দিন ভারতে কিন্তু তাদের ক্ষমতা টিকিয়ে রাখা একদমই যাবে না, ঠিক আছে। মানে স্বাধীনতা সংগ্রাম যে জয়যুক্ত হবে তা ব্রিটিশ সরকার খুব ভালোভাবেই বুঝে গেছিল, এখানে কোনো সন্দেহের অবকাশই ছিল না। তো দেখো এই যে তিনটি আন্দোলন কিন্তু শুধু ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকেই বদলায়নি, বরং কী করেছিল, কোটি কোটি মানুষের মধ্যে স্বাধীনতার আশা কিন্তু জাগিয়ে তুলেছিল, ঠিক আছে। তো এই ধরনের শিক্ষামূলক তোমরা যদি ক্লাস বা ভিডিও পেতে চাও তো অবশ্যই @divyas classroom চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা লাইক করতে কিন্তু ভুলো না, ঠিক আছে। আর কমেন্টের মাধ্যমে জানিও আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। তো পরের আরেকটা ক্লাসে সুভাষচন্দ্র বসু এবং তার আজাদ হিন্দ ফৌজ ও নৌ বিদ্রোহ সম্পর্কে আমি আলোচনা করব। তো কমেন্টের মাধ্যমে জানিও যে পরের ক্লাসে কোন টপিক নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে।